রান্না বসাবো বলতে ওই সাইকেল বের করবো আগে। নাও নাও সাইকেল নাও, এইগুলো কাটবো। এই তুই রেডি হ, আমি হচ্ছে দোকানে বসছি, দাঁড়া ভাতটা বসাই তুই আসি। তো বন্ধুরা, মানু বলছে সকালবেলা ওকে চাউমিন করে দাও। আর বাবার জন্য, বাবা তো চাউমিন খায় না, খায় বিকালবেলা খায়, কিন্তু সকালবেলা চাউমিন ভাল লাগে না। তো আমাদের বাড়িতে চাউমিন টাউমিন ম্যাগি ট্যাগি হয় না। তো ঠিক আছে, বাচ্চা মানুষ বলেছে, তো ভাতও করে রাখছি, চাউমিনও করব। তো আমি দোকানে চাউমিন আনতে গেছি। মানু বলছে করতে হবে না, যাও পেঁপে সিদ্ধ, বাবার জন্য পেঁপে সিদ্ধ, এই যে একটুখানি চাল নিয়েছি, পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ। তো মানু বলছে করতে হবে না চাউমিন। দাদু আর নাতনি দেখি সেই মানে ঝগড়া লেগে গেছে, আমি থামিয়ে থুয়ে আসলাম। মানে কি বলতো, সবাই বাকি নাই তো, বাবা এত বলি, এত মানে মন ভুলো তো। এবার হচ্ছে আমি বলছি কি সবাই বাকি নিয়েছে, যারা যারা বাকি নিয়েছিল পরশু দিনকে যে আমি সারাদিন দোকানে ছিলাম, তার মধ্যে অনেকে বাকি নিয়েছে। তো কালকে তো বৃষ্টি হয়েছে, কালকে দোকানে আমি যাইনি, সত্যি কথা বলতে বাবাও বাড়িতে বেরোয়নি, দোকানে ছিল, আমার দোকানে যেতে হয়নি, বললাম না কালকে সারাদিন ঘরেই ছিলাম, এত বৃষ্টি কমেই না। তো সেই বাকিগুলো লেখেনি, এবার না লিখলে লস না। আমি এখন গিয়ে বলছি তুমি লিখেছো, তোমাকে এতবার বললাম। মানু বলছে কি তা কেন লিখবে, এমনি লস, তারপরে আরো লস। তো মানু এখন খাতা বের করে সবার বাকি, মানে যারা যারা বাকি খায়। তো কি বলতো, এই দেখো অনেকে ভাবে কি অনেক বিশাল লাভ, যেহেতু আমাদের ছোট দোকান, তো 12টা আমুল দুধ বিক্রি করলে তাই মানে 2 টাকা লাভ হয়। তো তার মধ্যে যদি বাকি পড়ে যায় তো অনেক লস হয়। তো এইটুক দোকান তাতে কি হচ্ছে, আমাদের অনেক বাকি। তো মানুষ এগুলো বসে বসে খাতা বের করে আবার লিখছে। তো দেখলাম দাদু আর নাতনির ঝগড়া বেঁধে গেছে, আমি দৌড়ে গেলাম, গিয়ে সামাল দিলাম। আমি যে ঠিক আছে দাদু লেখেনি, তুই লেখ। বলছে 3 দিন হয়ে গেছে তুমি এখনো লেখোনি, আমাদের এইটুক ছোট দোকান, তার মধ্যে যদি নাই লেখো তো আমাদের লস হয়ে যায়, মানুষ এটা বোঝে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, অনেক পরে শুভ সকাল বললাম। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানি, আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও মোটামুটি আছি। তো সারা বাড়িতে জামা কাপড় মেলা, এই মাথার থেকে ওই মাথা অবধি মেলা। আবার মানুষ কতগুলো যে সাইকেলের উপরে রয়েছে কতগুলো জামা কাপড়, এগুলো কাচতে হবে, দেখা যাক এগুলো শুকাক তারপরে। কিন্তু দেখো আজকে, কালকে অতটা বৃষ্টি হয়েছে, কালকে অতটা গরম ছিল না, কিন্তু আজকে সকাল থেকেই গরম হচ্ছে। আমি আর বাবা চা খেয়েছি অনেক আগে, তারপরে মানুর বাপি তো রোজ ঘুম থেকে উঠে ফোন করে, মানে মেয়ে শোয়া অবস্থায়। তারপরে মানু আর আমি আবার চা খেলাম। মানু পড়তে পড়তে চলে গেল দোকানে, বাবা চলে গেল। এখন আমি দোকানে বসবো, বাড়ির দিকেও করব। তো এইদিকে দেখো প্রেসারে কিন্তু আমি ভাত হয়ে গেছে, পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ বললাম, আর চাউমিনটাও করছি। কিন্তু হাফ চাউমিন করলে কি হবে, এই হাফ চাউমিনই আমাদের 3 জনের কিন্তু পেট ভরে গেছে। তবু তো আজকে আলু ভাজা দিইনি। মানু বলছিলাম একটু আলু কুচিয়ে দাও, আমি এখন আর পারবো না আলুটা কুচাতে, এই গরমের মধ্যে রান্নাঘরের ভিতরে এত গরম লাগে। তো ভাতটা মানে কি বলবো, বেকার বেকার রান্না করলাম। পরে এই ভাতটা আবার দুপুরবেলা দিয়ে দিয়েছিলাম ভাতের ভিতরে। যেই চাউমিন বাবাকে দিলাম অমনি বলছে কি আমি আর ভাত খাবো না। একদম কি জ্বালাতন। এই দেখো কালকে না আমাদের দোকানের ডিম ভেঙে গেছিলো, অনেক ডিম ওই পেটি ধরেছিল, আর নিচ দিয়ে সব ডিম পড়ে গেছিলো। বাবা এরকম ভুল আগেও করেছে। তো তার থেকে আর কি 3-4টে ডিম ছিল এখানে। তো এই কারণে আরও চাউমিনটা করলাম, কারণ ডিম ফ্রিজে ছিল, ওই যে ফেটে গেছিলো, আমি আবার ভেঙে সব রেখে দিয়েছিলাম। তো এই কারণেই চাউমিনটা আরও মানু বলছে মা ডিম যখন ভাঙাই রয়েছে করে ফেলো। তো এলাম ঠিক আছে চলো। সকালবেলা আমার ভালো লাগে না, সত্যি কথা বলতে, এই ম্যাগি বলো চাউমিন বলো এইসব আমার একদম ভালো লাগে না। ভাত আর ডালের উপরে কোনো আর সবজির উপরে কোনো জিনিস আছে, যাই হোক 9 মাসে 6 মাসে একবার চলে। ম্যাগিটা তো আমি একদমই পছন্দ করি না, আর চাউমিনটাও পছন্দ করি না। তো এইদিকে দেখো চাউমিন কমপ্লিট হয়ে গেল। তো ফাইনালি চাউমিন হয়ে গেছে, এটা বাবাকে দিয়ে আসি। খাবে নাকি জানি না, তবু জিজ্ঞাসা করি। ভাত তো হয়েই গেছে, ভাত অনেক আগেই হয়ে গেছে, আর সস দিয়েছি তো তাই একটু আমি হলুদ দিতে চাইছিলাম না, মানু বললো একটু দাও, আর সস দিয়েছিলাম। তো বাবাকে দিয়ে আসি। এ না চাউমিন ভাত করছি তাও চাউমিনও করলাম। না না দাদুরে চামচ দিইনি, দাদুরে দিয়ে আসি। ও চাউমিন, হ্যাঁ চাউমিন তো দিয়েছি। বাবা তুমি জানো কি বললা? আরে বিশাল গরম দেখ। আমি তো সিজারে, তুই তো সিজারে। হ্যাঁ আমিও সিজারে, আমি ঘামি বলে কি মা তুমি কি সিজারে হয়েছো, আমি বলি কি হ্যাঁ আমি সিজার হয়েছি। হ্যাঁ সিজার। এবার কি বলতো, তুমি কি ওই রান্নাঘরের ভিতরে, তাহলে তুমি ঢোকো না কেন, ভয়তে ঢোকো না কেন? হ্যাঁ ও তোমরা তো মানে ফাঁকার মধ্যে থাকো, তো তোমরা বুঝবে কি। আমার গামছাটা কোথায়?
তো মা মেয়ে অনেকটা মজা করলাম, আমি নাকি এত ঘামি বলে আমি নাকি সিজারে হয়েছি। মানু এরকম বলে সব সময়। যাই হোক, এবার তো দুপুরবেলা রান্না বান্না করতে হবে, তাই না? ভাত ওইভাবেই প্রেসারে ধরা রয়েছে। তো রান্না হবে, মাছ এনেছিল ওই যে ট্যাংরা মাছের ঝাল করব। আর এই পটলগুলো আগের দিন কাজল নিয়ে এসেছিল, তো পটল ভাজা খাওয়া হয়েছিল। আর বিনিতার মা মনে হয় 6টা-7টা পটল নিয়েছিল। তো এই পটলগুলো আজকে ভেবেছিলাম, বাবা বলছিল পটল চিংড়ি করতে, যেহেতু চিংড়ি আনেনি তো থাক, কোনো ব্যাপার নেই। আবার তো বাবার বাড়িতে যাব মানুর ওই মানসিকের পুজোর জন্য, তখন পটল নিয়ে আসবো, তখন পটল চিংড়ি করব। তো পটলগুলো সব কেটে নিলাম, সব না এখনও কটা আছে, সরু সরু করে কেটে। এই দেখো আলুও সরু সরু করে কেটে, তারপরে রেসিপিটা তোমাদের সাথে পুরো ক্লিয়ার শেয়ার করব কিভাবে করছি এই রান্নাটা। এই রান্নাটা সকালবেলা করলে কি গরম গরম ভাতের সাথে ভালো লাগে, আর দুপুরবেলাও তো গরম ভাতই করছি, তাই না? তো ওই দিক দিয়ে সব কেটে কুটে গুছিয়ে নিয়ে এসে এই দেখো মাছ, কিন্তু ট্যাংরা মাছ এনেছিল একটা মাছ, মানে এই 5 পিস হয়েছিল। তো মাছটা এই যে অনেক আগেই ধুয়ে রেখেছি। মাছের ঝাল করব একটু আদা জিরে বাটা পেঁয়াজ দিয়ে, আর পটলের তরকারি। কালকেও ডাল করিনি, কালকে সেই পেঁপে সিদ্ধ আর মাংস হলো। আর আজকে হচ্ছে এই পটলের তরকারি হবে আর এই মাছ হবে। ডালটা করতে হচ্ছে না কেন বলো তো? এই যে বৃষ্টি, একটু হালকা হালকা ঠান্ডা আছে, মানে ঠান্ডা বলতে কি গরম তো আছেই, তবু এই বৃষ্টির দিনে অতটা ডাল ভালো লাগে না। যেদিনকে কিছু না থাকবে সেদিনকে ডাল করব। তো ওই যে আলুগুলো ভেজে তুলে নিলাম, আবার একটু দোকান থেকে তেলও নিয়ে আসলাম। আর এই যে পাঁচফোড়ন সম্বার দিয়ে পটলটা ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে এর উপরেই আর কি নাড়াচাড়া করতে করতে একটু যেই নাড়া হয়ে যাবে তখন পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো। তো এইদিকে আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো মানুকে পড়াচ্ছে, মাস্টারমশাই 11:30টায় এসছে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে 12টার ভিতরে। আর এই যে আমার তো ঘড়ির কাটায় কাটায় রান্নাবান্না হয়ে যায়। সকালে রান্না হয়েছে, খাওয়া না হলে তো আমার কিছু দোষ নাই, কিন্তু রান্না আমি করেছি। যেহেতু আজকে রান্না করেছি, মানুরা আজকে ভাতের খিদেও পাইনি ওই চাউমিন খেয়ে, আর বাবাও বলছে খাবে না। বাবার যদিও একটু বয়স হয়েছে, মানে খাওয়া দাওয়াটা একটু উনি মেনটেন করে, ওনার কোনো রোগ না থাকলেও। তো আমি ভাবলাম যে বৃষ্টি হচ্ছে, কাচাকুচি করব কি করব না, করব কি করব না, এরকম ভাবতে ভাবতে ভাবলাম না, মাস্টারমশাই যখন ঘরে রয়েছে আমি কলের কাজগুলো সারতে লাগি। আমি তখন ঘরের দিকে কোনো কাজ করতে পারবো না, কাজ ফেলে রাখলেই কিন্তু কাজ পড়ে থাকবে। কালকে হয়তো সকালবেলা হবে, কালকে আর এক রকম ঝামেলা আসবে মাথায়। তো এখন যেহেতু আমার হাতে সময় রয়েছে, আর বেশি একটা বাজেও না, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে স্নান করব। তো এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, বাসনগুলো মেজে নিই। বাসন মাজার পরে মাস্টারমশাই গেছে, হ্যাঁ। তার মধ্যে আবার কিন্তু দেখো এই যে কেবলই মোটরটা চালালাম, তার মধ্যে আবার কারেন্ট চলে গেছে। আমি কল পাম্প দিয়েই সব কাজ করে নিই, যদিও আমাদের কলটা ভালো না, কলটা তুলতে হবে। তো মানুর বাপি এইসব না করলে হবেও না, বাবা করবেও না এগুলো। তো যাই হোক, পরবর্তীতে দেখা যাবে 2 বছর পরে কল তোলার একটা মানে সিদ্ধান্ত নিতে হবে। তো মানুকে এই যে মাস্টারমশাই যাওয়ার সঙ্গে সঙ্গে গ্লুকন্ডির জল মা মেয়ে খেয়ে নিলাম এক কাপ করে, কারণ খেতেও হবে কাজও করতে হবে, তাই না? তো মানুকে জলটা দিয়ে আসলাম, ও ঘরেই ছিল। বলছে মা এই বর্ষার দিনে না আমার খালি ঘুম পাই কেমন জানি ম্যাচ করে, আর যদি আকাশে রোদ থাকে সেটা ভালো লাগে ও বলে আর কি, বিশাল রোদ হলে। তো উঠান তো একবার ভোরবেলা আমি ঝাড় দিয়েছি, আমি উঠান ঝাড় দিতে দিতে বৃষ্টি নেমে গেছে। ভেবেছিলাম পিঁড়াগুলো আবার একটু মাটি দেবো, মাটি দিয়ে বস্তা দিয়ে ঢাকবো। তো তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিচ্ছি, ঝাড় দিতে দিতেই মানে বৃষ্টি নেমে গেছে। আর জামা কাপড় যেগুলো ভেজা ছিল ওগুলো তো কাঁচা হয়ে গেছিলো, ওইগুলো না আর মেলিনি। ভাবলাম যদি বৃষ্টি নামে মেলে কী হবে, তার থেকে গামলায় আছে বিকালবেলা মেলবো। তো উঠানটা ঝাড় দিয়ে মানুকে বললাম যা বাবা তাড়াতাড়ি তুই স্নান করে নে, তারপরে ভাত খেয়ে নেবো, কারণ সকালবেলা তো কেউই ভাত খায়নি। তো বাবাকেও বললাম স্নান করো বলতে বলতে সেই 2-2:30টাই বেজে যায় যতই বলি। তো মানু এইদিকে আমি মানে ঝাড় দিতে, তো বন্ধুরা উঠান ঝাড় দিতে হচ্ছে বৃষ্টি চলে এসেছিলো। এখন দেখো বৃষ্টি আসেনি, জামা কাপড় কেচে যেগুলো ভিজিয়েছি আর কেচে ওই যে গামলার মধ্যে রয়েছে। আর দেখো সব জামা কাপড় তাড়াতাড়ি মা মেয়ে তুলে সব ওইখানে মানে এই সাইকেলে এই তারপরে এখানে সব মানে রয়েছে। আজকে 3 দিনকার জামা কাপড়। তো সকালবেলা ভাত রান্না করলাম, বাবাও খেলো না, সেই চাউমিন খেয়েছি। তারপরে ওই ভাতের ভিতরে এই ভাতগুলো আবার দিয়ে দিয়েছি। তো মানু বলছে মা খিদে পেয়েছে, প্রায় 1:30টা বেজে গেছে। এ দাদু স্নান করেছে? বলো দাদু মা আমার স্নান হয়ে গেছে, স্নান করতে বলো, তাহলে একবারে ভাত। তো স্নান করেনি তাহলে। তো যাই হোক এখন যাই ভাত বাড়ি, খিদে পেয়ে গেছে, 1:30টা বেজে গেছে। বাবার ভাতটাও বাড়ি, কারণ ঠান্ডা না হলে তো খেতে পারবে না। ডাল তরকারি সব, মানে ডাল করিনি আজকে, ওই তরকারি আর মাছের ঝাল করেছে, পেঁপে সিদ্ধ আছে, তো এই দিয়েই হয়ে যাবে দুপুরবেলা। তো চলো
খাবার দাবার বাড়ি একবারে তিনজনেরটাই বেড়ে ফেলবো, বাবা স্নান করতে করতে হয়ে যাবে। তুই একটু দাদুরে বল, মানে আমি ভাত বাড়তে বাড়তে, দাদু মা ভাত বাড়ছে, তুমি স্নান করো। তো বাবা গেল স্নান করতে, কারণ গরম ভাত তো ঠান্ডা হতে একটু মানে টাইম লাগবে। তো আমি ভাতটা বেড়ে দিই আর মানুকে আগে আগে দিয়ে দিই, কারণ ও ঘরে খাবে, আমি খাই বারান্দায়। আর বাবা তো বললই আমাকে দোকানে দিয়ে দিবি, আমার ভাতটা ঠান্ডা করতে দে। তো বাবা এদিকে স্নান করে দোকানে গেছে আর আমি এদিকে আমার কাজগুলো কমপ্লিট করে নিই। আর মোটামুটি সব কাজ হয়ে গেছে, উঠান টুঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু জামা কাপড়গুলো বিকালবেলা মেলবো। অতটা কাজ কিন্তু আমার আর আজকে নেই খাওয়া দাওয়ার পরে। তুই কি পটলের তরকারি খাবি? তোমরাও এই তরকারিটা মানে ট্রাই করতে পারো। সরু সরু করে পটল কেটে আলুটা ভেজে তুলে তারপরে পাঁচফোড়নের মানে একটা সেন্ট আসে হেবি সুন্দর। তো আলুটা ভেজে তুলে একটু পটলটা ভাজলেও চলে, না ভাজলেও চলে। তো পাঁচফোড়ন দিয়ে পটলটা আমি একবারে দিয়ে দিয়েছি। তো পটল যদি কেউ ভাবো ভেজে তুলবে, তো সরু সরু করে কাটতে হবে। দেখলে আমি সরু সরু করে কেটেছি, এই যে এরকম করে সরু সরু করে। আর পাঁচফোড়ন সোমবার দেবে, দিয়ে পটলটা দিয়ে ভাজা ভাজা লাল লাল যখন হবে, তারপরে পেঁয়াজটা কাঁচা লঙ্কা চিড়ে দেবে, দেওয়ার পরে আলুটা দিয়ে তারপরে একটু হালকা করে ঝোল দিতে হবে। গামাকা গামাকা হবে, তরকারিটা হেভি লাগে। এটা আমি সকালবেলা করি, তো আজকে দুপুরবেলায় করলাম, কারণ সকালবেলা কেউ ভাত খেলো না, দেখলে তো মানে চাউমিন খাওয়ার জন্য কেউ ভাত টাত খেলো না। তো তোমরাও এই রান্নাটা ট্রাই করতে পারো, আমার খুব ভালো লাগে। এটা আমি মানে শ্বশুরবাড়িতে এসেই আমি মানে রানার মার কাছে এই খাওয়াটা শিখেছি। হ্যাঁ, রানার মার কাছে, মানে আমার জায়ের কাছে আমি খাওয়া শিখেছি, দিদির কাছে এই রান্নাটা আমি শিখেছি, দিদিও করতো, তো ওর কাছ থেকে আমি শিখেছি। বললাম না, শ্বশুরবাড়ি এসে অনেক রান্না শিখেছি। তো চলো, বাবা এখনো স্নান করেনি, বাবার ভাতটা ঠান্ডা হোক, মানুকে দিয়ে দিই, বাবাকে দিয়ে পরে আমি খাবো, কিন্তু আকাশটা অন্ধকার। তো বাবা বলছে, আমি বললাম তোমার জন্য কি আমি বসবো বারান্দায় খাবা? বললো না, আমাকে দোকানে দিস, তুই আর বোন খা। তো বোনটা আগে দিয়ালই, আমি একটু মাঝে মাঝে এদের ভাষায় আর কি বলি আর কি। তো বোনটা আগে দিয়ালই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুরবেলা আজকে সেই একটা ঘুম দিয়েছি, আর ঘুম থেকে উঠে গিয়ে আমি আবার দোকানে বসছিলাম, বাবা মাল আনতে গেছিলো। তো বাবা বলল যে তেল দিয়ে মুড়ি মাখ আর লিকার চা, এই যে আমাদের তিনজনের জন্য। তো চলো বাবাকে দিয়ে আসি, তারপরে এসে খাবো। তো বাবাকে দিয়ে আসি, এখন মাত্র সন্ধে বাজে। ভিডিওটা আমি একটু পুরো অন্যরকম করছি, কারণ রোজই তো মানে আমার নিত্য জীবন দেখো, তো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করা হয়নি, কারণ আমি বিএমটির অনেক কিছু মনের ভিতরে জমা রয়েছে, অনেক কমেন্ট রয়েছে। তো সেইগুলো তোমাদের সাথে আমি আজও শেয়ার করিনি, কারণ আমার মনে একটাই প্রতিজ্ঞা ছিল যে আমি বিএমটিতে সাকসেসফুল হলে তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো তোমরা এপ্রিলে দেখেছো স্যার কি বলেছে, সবটাই দেখেছো। মানুষ ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে, আর এখন কি ট্রিটমেন্ট চলছে সবটাই দেখছো। তো অনেকের প্রশ্ন করে থ্যালাসেমিয়া, বা অন্য কেউ প্রশ্ন করে যাদের বাচ্চাদের থ্যালাসেমিয়া, যে দিদিভাই রিমির এখন কি ওষুধ চলছে। তো মানুর এখন বর্তমানে ওষুধ চলছে, তোমরা দেখছো ইঞ্জেকশনটা চলছে, সেটা হচ্ছে হরমোনের ট্রিটমেন্ট। হরমোন ট্রিটমেন্ট বাদ দিয়ে ও যে একজন বিটা থ্যালাসেমিয়া মেজর ছিল, কিন্তু মানু এখন বলে যে বলবো আমি এখন কোনো থ্যালাসেমিয়া নেই। মানু এখন এটা বলতে বলে, কাউকে বলবে না। এখন মানু ছোটো থেকেই স্বীকার করতে চায় না, মানে ওর রোগটা নিয়েও স্বীকার করতে চায় না। বলে আমি 10 জনের সামনে যদি রোগটা আমি স্বীকার করি, আমাকে মনে হয় যেন লোকের সামনে ছোট ছোট লাগে, আমাকে হয়তো আর চোখে দেখবে। যেমন নর্মাল বাচ্চা আমি সেরকমই থাকতে চাই, কাউকে বলবে না আমার যে এত বড় রোগ বা এত বড় ট্রিটমেন্ট হয়েছে, কাউকে বলবে না। মানে সোশ্যাল মিডিয়া ছাড়া সামনাসামনি কারোর সাথে দেখা হলে আমি কিন্তু কাউকে বলি না আমার মেয়ে একজন বিটা থ্যালাসেমিয়া মেজর ছিল। যেটা আমার ফ্যামিলি জানে সেই ব্যাপারটা আলাদা। এবার মনে করো যেমন স্কুল থেকে ওর হচ্ছে বান্ধবীরা জানে, কারণ স্কুল থেকে তো অনেক সময় ও মাথা টাথা ঘুরে গেছে, তারপরে ম্যাডামরা সব জানে, ম্যাডামরা সাহায্য তুলে দিয়েছে। কিন্তু কারোর সাথে কোনো বাচ্চার সাথে কোনো কথাবার্তা আলোচনা হলে, কোথাও গেলে, অন্য কোনো বাড়িতে গেলে আমার মানু কিন্তু রাগ করে খুব। আমি যদি বলি আমার মেয়ে থ্যালাসেমিয়া, ও কিন্তু খুব রাগ করে। যেটা সোশ্যাল মিডিয়ায় জানে সেটা জানে। তো মানুর এখন বর্তমানে ওষুধ চলছে, মানে থ্যালাসেমিয়ার দিক দিয়ে শুধু আয়রন ওষুধ, ডেফ্রিজেট, শুধু আয়রন ওষুধ। আর আগে তো অনেক ওষুধ চলতো, তারপর তোমরা আগে 12 রকমের ওষুধ চলতো। তো প্রভুর আশীর্বাদে, তোমাদের সকলের হাজার হাজার মায়ের আশীর্বাদে মানুর থ্যালাসেমিয়ার দিক দিয়ে শুধু ওই যে আয়রনটা 5400 আয়রন বর্তমানে আছে। এবার আমরা আবার 1 মাস পরে যাচ্ছি,
তখন তো মানে আবার 4 মাসের মাথায় আয়রন টেস্ট করবে, কত থাকবে সেটা বোঝা যাবে। তো মানুর থ্যালাসিমার দিক দিয়ে হচ্ছে ওর শুধু আয়রন ওষুধটাই চলছে, ডেপ্রিসেট ওষুধটাই চলছে, যেটা খালি পেটে রোজ ভোর 5টা-6টার সময় দিয়ে আমি ঘুম থেকে উঠে ওই ওষুধটাই চলছে থ্যালাসিমার দিক দিয়ে। আর যেটা হরমোনের ট্রিটমেন্ট সেটা তো তোমরা দেখছোই, হরমোনের ও সারাদিন ওষুধ খেতে হয়, সকালবেলা খালি পেটে আর রাত্রিবেলা 9টার সময় ওষুধ খায় হরমোনের, যেটা আমাদের মেয়েদের বয়স আন্দাজে যেটা হয় না সেটাই বুঝতে পারছো। তো ওই ওষুধটা রাত্রিবেলা ওর খেতে হয়। এবার আর ইঞ্জেকশন তো নিতেই হয়। আর টাটাতে তো হিমোগ্লোবিন বেশি হওয়ার জন্যে তাই। তো অনেকের মনে প্রশ্ন হচ্ছে, আমি ভাবি কি যে আমি আমার নিত্যদিন শেয়ার করি, আর মানুর বিএমটির সময় আমরা অনেক সম্মুখে হয়েছি, সেগুলো তোমাদের সাথে আমি 18 মাসে পুরো মুখ আমি কুলুপিটে ছিলাম, কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। তোমরা কি দেখা যাচ্ছে না আমাকে? ওরে বাবা, তোমরা কি জানতে চাও যে আমরা বিএমটি রুমে, মানে তোমরা তো 11 মিনিটের ভিডিও দেখেছো, মানে তা বাদে ওইটুকু তো কিছু কিছু জিনিস মানে ক্যাপচার করা হতো, তা বাদে সারাদিন আমরা কি করতাম, মানে আমার মা আমাকে কেমন ভাবে রাখতো, মানে আমার সাথে কি করতো আমার মা, মানে ভালো কিছু আর কি কি করতো। যদি মানে শুনতে মানে জানতে চাও তাহলে বলবো একদিন ভিডিও করে। তো আমি তখনও বিএমটির সময়ও 18 মাস হয়েছে বিএমটি, আমি তখনও ভিডিও সম্বন্ধে অত ভালো কিছু জানতাম না। তখন হয়তো 24 ঘন্টার মধ্যে আমি ক্যাপচার করেছি 10 মিনিট 11 মিনিটের ভিডিও আমি ক্যাপচার করেছি। 10 থেকে 11 মিনিটের বেশি আমি বড় ভিডিও দিইনি, কারণ আমি বিএমটির সময় আমি নিজেকে খুব স্ট্রং রেখেছিলাম যাতে মানু না ভেঙে পড়ে। তার ভিতরে 24 ঘন্টার ভিতরে কিন্তু আমাদের অনেক কিছু হয়েছে। আমি ওর সাথে কমেডি করে ওকে হাসিয়ে রেখেছি। আমি কিন্তু প্রচুর কমেডি করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। শুধু আমার মনে একটাই ছিল, প্রভুকে সবসময় ডাকতাম যে আমি যদি বিএমটিতে সাকসেসফুল হতে পারি তোমাদের সাথে সবটা শেয়ার করব। তারপরে আমাকে তোমরা দেখেছো, অনেক ঝড় অনেক তুফান হয়েছে, অনেক কন্ট্রোভার্সি হয়েছে, সব কিছুই হয়েছে। তারপরে আমাকে এত নির্যাতন করেছে, কি বলবো, সেই সব প্রমাণ আমার কাছে আছে। এত নির্যাতন করেছে, যে সময় টাকা পয়সা নিয়ে একটা ভীষণ গন্ডগোল হলো, ভীষণ পরিমাণে। বাবা ওইদিকে যা, এটা শুধু আমার ব্যক্তিগত ব্যাপার। যখন পয়সা নিয়ে আর কি অনেক কিছুই হয়েছে, তখন মানে আমি যেগুলো সোশ্যাল মিডিয়ায় বলেছি সেগুলোকে ভুল প্রমাণ করার জন্যে আমাকে মানে হুমকি দিত, বাংলাদেশ থেকে হুমকি দিত। আমি কিন্তু তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি। তো এখন আমি যেই যুদ্ধেই নেমেছি, সবার আশীর্বাদে সেই যুদ্ধে আমি জয় করেছি। তো আমার মনে হয় এখন বলার মতন সময় এসে, বললে যে সে বড় সেটা না, কিন্তু আমি কতটা নির্জিত, মানে একটা আমার বিএমটি হচ্ছে, আমার মেয়ের কেমোথেরাপি চলছে, সেই সময় মানে এই হইচই টাকা পয়সা নিয়ে গন্ডগোল, সেই সময় আমাকে যে কতটা অত্যাচার কতটা নির্যাতন করেছে। আমাকে মানে ফোনের পর ফোনে আমাকে ডাক্তারের সাথে কথা বলতে দিত না। আমি তো একটা মানুষ 31 দিন একটা মানুষ একটা রুমের ভিতরে ছিলাম, আমাকে ডাক্তারের সাথে কথা বলতে দিত না। মানে মানে কিভাবে তোমাদেরকে বলবো, মানে কেউ কারো সোর্সে হয়ে যে রূপার মুখ থেকে এগুলো সব বলতে হবে, মানে আমাকে স্বীকার করাতে হবে এই সোশ্যাল মিডিয়ায় যে আমি যা বলেছি সব ভুল বলেছি। আমি বিএমটির সময় যা বলেছি তখনও যেটাই বলেছি, আমি সোশ্যাল মিডিয়ায় যত দিন বাঁচবো ঠিক একই মুখে একই রকম কথা বলবো, যে এখন বলে তখন ভুলে যাব এরকম মন মানসিকতা আমার নেই। তো আমার উপরে যে কতটা নির্যাতন হয়েছে, আমি কিন্তু ওই কেউ আমাকে নেগেটিভ কমেন্ট আজকেই করবে কালকে আমি ভিডিও করব, আমি সেরকম ধরনের মানুষ না। আমার বিএমটি হয়েছে 18 থেকে 19 মাসের মাথায় আজকে কথাগুলো আমি বলছি। আমার উপরে যে কতটা অত্যাচার করেছে, কিছু কিছু মানুষ, আমার সব কল রেকর্ড আছে। তো তোমরা যদি এগুলো শুনতে চাও অবশ্যই আমি বলবো। বাংলাদেশ থেকে আমাকে রীতিমতন হুমকি দিত একজন বড়, হ্যাঁ সে তো সবাই জানে, বড় ইউটিউবার হলে বড় মানে তার বেশি ফলোয়ার্স হয়। আমার ছোট চ্যানেল বলে আমার উপরে ভীষণ নির্যাতন করেছে সেই সময়। আমি কাউরে বলিনি, শুধু বাথরুমে গিয়ে মানে ভয়তে লুকিয়ে থাকতাম, সেই সময় এত নির্যাতন। তো যাই হোক, আজকে তোমাদের বলে না, আমরা যেখানে থাকি 10টা মানুষের মধ্যে একটা নেগেটিভ মানুষ থাকবেই। আমি যতই ভালো ভিডিও করি সবার ক্ষেত্রেই বলছি নেগেটিভ কমেন্ট আসবেই। তো আমার সেই সময় যারা আমাকে সাপোর্ট করেছে আজও তারা আমার পাশে আছে, সাপোর্ট করছে। তো তোমরা যদি আমাদের বিএমটির কথা যদি সত্যি আমি মানুকে কতটা কমেডি করে রাখতাম, তো তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি তোমাদের ভিডিও শেয়ার করবো। তাই তো বাবা, লাস্টে স্বীকার করেছে যে আমার উপরে নির্যাতন করেছিল। আমার ভয়েস
তারপরে আমাকে ফোন, সেই টাইমের কল রেকর্ড হোয়াটসঅ্যাপে সব স্ক্রিনশট দিয়ে রাখা আছে। তারপরে স্বীকার করেছে যে দিদি আমি তোমার সাথে যেটা করেছি অন্যায় করেছি, আমাকে এরকম মানুষ শিখিয়ে দিয়েছিল, আমি করেছি। তারপরে যখন তার ভাইয়ের আর সেই মহিলার যখন ভীষণ পরিমাণে শরীর খারাপ হলো, তখন বলল যে আল্লাহর কাছে দোয়া করবেন দিদি, আমার ভাইয়ের জন্যে, আমার জন্য দোয়া করবেন, আমার এরকম শরীর ফুলে যাচ্ছে। বাংলাদেশ থেকে একজন, আমি বিএমটি রুমে আমাকে এত অত্যাচার করেছে বিএমটি রুমে। তখন স্বীকার করেছে যে উনি আমাকে শিখিয়ে দিয়েছিল। এমনকি প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেলে যারা মানে সেই সময় আমার সাপোর্টে, আমি কিছু নাম যেমন ঠাকুরনগরে একজন কন্ট্রোভার্সি আছে তোমরা জানো, তাকে পর্যন্ত রীতিমতন হুমকি দিচ্ছে যে তোকে দেখে নেব। হ্যাঁ, সেই কমেন্ট এখনও আমার কাছে আছে স্ক্রিনশট, তোকে দেখে নেব, তোকে দেখ কি করি, এরকমভাবে। তারপরে আমি কোথার থেকে আমি সাহায্য পেয়েছি, কোন এনজিওর থেকে, আমি ওই চ্যানেলটার নাম বলছি, সেখানে গিয়ে বলে দিচ্ছে যে রূপা তো এরকম মানে বাংলাদেশ থেকে বড় চ্যানেলের ফলোয়ার্স আমাকে মানে হুমকি দিচ্ছে। প্রত্যেকটা কন্ট্রোভার্সি গিয়ে বলছে আন্টি আপনার সাথে আমার কথা আছে, রূপা কোন এনজিও থেকে টাকা পেয়েছে। পরে রীতিমতন আমার কাছে স্বীকার করেছে দিদি আমি যা করেছি তোমার সাথে ভুল করেছি। আমি বাড়ি আসার পরে ধীরে ধীরে না আমাকে মাঝখানে মেসেজ করেছিল, আমি বুঝতে পারিনি কারণ ডিপিটা পাল্টিয়ে দিয়েছিল আর বাংলাদেশের নাম্বার আমার সেভ করাও ছিল না। প্লাস আমার ফোনটা অনেকবার খারাপ হয়ে গেছে, তোমরা জানো। আমি পুরো ফোনে যে সব উড়ে যায়, কি করলাম মানু, সফটওয়্যার মারলাম, 2বার করে সফটওয়্যার মারলাম, সবার নাম্বার উড়ে গেছিলো। তোমাদেরকে আবার বলেছিলাম রীতিমতন আমাকে ফোন করবা, সবাই ফোন করেছিল। কিন্তু যারা আমার ভালোবাসার মানুষ তারা আমার সাথে ছিল, আর আমার সাথে হওয়া অত্যাচার করেছিল বলেই আমি হয়তো এই যুদ্ধেতে লাভ করেছি, কিন্তু কোনোদিন কোনো একটা মিথ্যে কথা বলিনি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কালকের ভিডিও, আজকে বৃহস্পতিবার, কিন্তু ভিডিওটা করা ছিল মানে ভিডিওটা আমার যে হিসেবে করা ছিল মানে ব্যাগটা গুছানো, বাবার বাড়িতে যাব বলে ব্যাগটা গুছানো, কিন্তু ভিডিওটা একটার থেকে আরেকটাই ভিডিও আমি চলে গেলাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার পাশে আমাকে সাপোর্ট করা সেই বিএমটির দিন থেকে আজ পর্যন্ত আছে, তারা আমার পাশে থাকবেই।